আচ্ছা, এখন আমরা আমাদের ভূগোল বিষয়ের অষ্টম অধ্যায়ের যে মানব বসতি অধ্যায়টা আছে এটার সম্পূর্ণ অধ্যায়টি এখন আমরা শেষ দিব। এর বেসিক থেকে সংক্ষিপ্ত এমসিকিউ যা আমাদের মনে হবে ইম্পর্টেন্ট তা বলবো। তো এখন আমরা শুরু করি। তো মানব বসতি কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে। তাহলে আমরা প্রথমে এখানে একটা কি সূত্র বা এখানে কি সংজ্ঞাটা পেয়ে গিয়েছি মানব বসতি কাকে বলে। কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করাকে মানব বসতি বলে। ঠিক আছে, প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার এটাই প্রথম অবস্থা। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন। মানুষ প্রাকৃতিক অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে এবং প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে। যেমন দেশীয় জলবায়ু অঞ্চলের এস্কিমোদের বরফের ঘরে এবং বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ মানুষের দোচালা ও চৌচালা ঘরে বসবাস করতে দেখা যায়। আর বিশ্বের বিভিন্ন শহরের বসতিতে অধিক নকশা ও নির্মাণ সামগ্রী প্রয়োগে করে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে। জনসংখ্যার বৃদ্ধির ফলে সঙ্গে সঙ্গে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতির বৃদ্ধির হার বেড়েই চলেছে। অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে, এটি হচ্ছে লক্ষণীয়। আচ্ছা, এখন আমরা যদি দেখি বসতি স্থাপনের নিয়ামকগুলো কি কি, অর্থাৎ মানব বসতি, বসতির জন্য বসতি স্থাপন করতে হবে। বসতি স্থাপন করার জন্য আমাদের বসতি স্থাপনের নিয়ামক বা কি কি জিনিস লাগে বসতি স্থাপন করতে তা তো আমাদের অবশ্যই জানা লাগবে। তো আমাদের 6টি জিনিস জানা লাগবে বসতি স্থাপনের ক্ষেত্রে। তো 6টি জিনিস কি কি, আগে আমরা মূল পয়েন্ট গুলো জেনে নিই। ভূপ্রকৃতি, পানীয় জলের সহজলভ্যতা, মাটি, প্রতিরক্ষা, পশুচারণ, যোগাযোগ। তাহলে এই 6টা হলো আমাদের মানব বসতি হবে। যেমন কি কি আমি আবার বলছি, ভূপ্রকৃতি, পানীয় জলের সহজলভ্যতা, মাটি, প্রতিরক্ষা, পশুচারণ, যোগাযোগ। এখন প্রথম যে আমরা ভূপ্রকৃতি এটার জন্য একটু জানতে চাই। জনবসতি গড়ে ওঠার পিছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, সমতল ভূমিতে কৃষিকাজ সহজে করা যায় আমরা জানি, কিন্তু পাহাড় এলাকায় ভূমি অসমতল হওয়ায় কৃষিকাজ করা কষ্টকর। ফলে যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকটে জনবসতি তৈরি হয়। তাহলে আমরা এখানে একটা এমসিকিউ পেতে পারি যে যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকটে জনবসতি তৈরি হয়। আরেকটা এমসিকিউ, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতির ঘনত্ব সমতল ভূমির তুলনায় কম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতির ঘনত্ব সমতল ভূমির তুলনায় কম, মানে হচ্ছে কোন অঞ্চলে সমতল ভূমির তুলনায় কম, কোনটা? বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে। এখন আমরা যদি দ্বিতীয় নিয়ামক জানতে চাই তাহলে পানীয় জলের সহজলভ্যতা। আচ্ছা, পানীয় জলের সহজলভ্যতা, এখন জীবন ধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানীয় জল, জানি আমরা। এজন্যে নির্দিষ্ট জলপ্রাপ্যতার স্থানে মানুষ বসতি গড়ে তোলে। অবশ্যই যেখানে বিশুদ্ধ পানি রয়েছে সেখানে বা পানীয় জলের যেখানে সহজলভ্যতা রয়েছে সেখানে জনবসতি গড়ে তুলবে। মরুময় এবং উপমরুময় অঞ্চল, ঝর্ণা অথবা প্রাকৃতিক কূপের চারদিকে মানুষ সংবদ্ধ হয়ে বসতি স্থাপন করে। পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠে এই সমস্ত বসতিকে আর্দ্র অঞ্চলের বসতি বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হতে পারে যে বাংলাদেশের বাংলাদেশের মধ্যে বা বিভিন্ন জায়গায় যে পানীয় জলের সহজলভ্যতা বা প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা
সমস্ত বসতিকে কি বসতি বলে? আর্দ্রতা বা আর্দ্র অঞ্চলের বসতি বলে। অর্থাৎ পানি জলের প্রাপ্যতার উপরে যেসব বসতি গড়ে ওঠে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো হচ্ছে আর্দ্র অঞ্চলের বসতি। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ামক। এখন আচ্ছা, তাহলে এখন আমরা মাটি সম্পর্কে জানি। মাটি হচ্ছে 3 নাম্বার নিয়ামক। আচ্ছা, মাটির উর্বরতা শক্তির উপর নির্ভর করে বসতি স্থাপন করা হয়। অবশ্যই যত মাটি উর্বর হবে তত ফসল। এখন আমরা দেখি, উর্বর মাটিতে পঞ্জীভূত জনবসতি গড়ে ওঠে, কিন্তু মাটি অনুর্বর হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে উর্বর মাটিতে কোন বসতি গড়ে ওঠে এবং অনুর্বর মাটিতে কোন বসতি গড়ে ওঠে। তাহলে আমরা কি জানি? উর্বর মাটিতে পঞ্জীভূত বসতি গড়ে ওঠে, আবার অনুর্বর হলে সেখানে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। এখন আমরা একটু পরে উর্বর এবং অনুর্বর বসতি পঞ্জীভূত জনবসতি এবং বিক্ষিপ্ত জনবসতি সম্পর্কে আমরা জানবো। তবুও আমরা যদি এখন সাধারণভাবে বলতে চাই, তাহলে পঞ্জীভূত জনবসতি কি? যেখানে অনেক মানে পরিবার একসাথে বসবাস করে, গিটি গিটি করে, মানে ফাঁক ফোকর নাই। তো সেগুলো কেন? উর্বর মাটির কারণে মানুষ ধুমায় সেখানে বসবাস করে। কিন্তু যেখানে উর্বর মাটি খুব কম, যেমন পাহাড়ি অঞ্চলে একটু জায়গায় একটু ভালো জমি আছে, আবার অনেক উঁচা নিচে তারপর একটু জায়গায় ভালো জমি আছে, এই জন্য সেটা হচ্ছে অনুর্বর, বা সেখানে এই জন্য বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। বুঝতে পারছি। এখন 4 নাম্বার, প্রতিরক্ষা। প্রতিরক্ষা কি? প্রতিরক্ষাও একটা নিয়ামক। প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্যই মানুষ পঞ্জীবিত হয়ে বসবাস করত। আচ্ছা, তাহলে প্রাচীনকালে কিভাবে বসবাস করতে? পঞ্জীবিত হয়ে। বা প্রাচীনকালে প্রতিরক্ষার জন্য, কিসের জন্য? প্রতিরক্ষার জন্য কি বসতি স্থাপন করতে? পঞ্জীভূত স্থাপত্য করত। বহিরাগত শত্রুর আক্রমণ বা বন্যজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ একত্রে বসবাস করত, যা আমরা জানি। এখন 5 নাম্বার যেটা বসতি স্থাপনের নিয়ামক, বা এটার একটা মানে সেটা হচ্ছে পশুচারণ। পশুচারণ মানে আমরা বুঝতে পারছি, পশুচারণ এলাকায় সাধারণত বিক্ষিপ্ত বসতি দেখা যায়, মানে ছড়ানো ছিটানো যে বসতি সেটা বিক্ষিপ্ত বসতি। এবং কেন? কারণ পশুচারণ। পশুচারণ মানে কি? যেখানে পশু পাখি লালন পালন করা হয়, এখানে তার মানুষ থাকবে না, এখানে হচ্ছে পশু পাখি থাকবে, পশু পাখি পালন করা হবে, এই জন্য পশু পাখির সাথে ছোট্ট একটা ঘর তৈরি করা হয়। আমার বাসায় বললাম আর কি। এরপর 6 নাম্বার নিয়ামক যেটা, সেটাও অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যোগাযোগ। প্রাচীনকাল থেকে যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে বসতি গড়ে উঠেছে। যেমন নদী তীরবর্তী স্থানে নৌ চলাচলের এবং সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা থাকায় এরূপ স্থানগুলোতে পঞ্জীভূত বসতি গড়ে উঠেছে। যোগাযোগের সুবিধার্থে মিশরের নীল নদের তীরে নীল সভ্যতা এবং সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। এখানে দুইটা জিনিস লক্ষণীয়। আচ্ছা, প্রথমটা যেটা বলি, আমরা একটা জিনিস খেয়াল করেছি, যেখানে উর্বর মাটি বা যেখানে ভালো সুযোগ সুবিধা সেখানে পঞ্জীবিত মানে অনেক মানুষ বসবাস করে, আর যেখানে একটু একটু জায়গা পরপর সুবিধা সেখানে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। এখন মিশরের নীল নদে কোন সভ্যতা? মিশরের নীল নদে হচ্ছে নীল সভ্যতা, এবং সিন্ধু নদে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে, এটা আমরা জানি। তাহলে আমরা এতক্ষণ বসতি স্থাপনের নিয়ামক সম্পর্কে জানলাম। এখন বসতির ধরনটা কি সেটাও তো আমাদের জানতে হবে, কি ধরনের বসতি হয়। তো টাইপ অফ সেটেলমেন্টস, গ্রামীণ বসতি। বসতি অনেক রকম হয়, যেমন গ্রামে যারা বসবাস করে তাদেরকে আমরা গ্রামীণ বসতি বলতে পারি। তারপরে যারা একটু নগরায়ন সভ্য তাদেরকে আমরা নগর বসতি বলতে পারি। তাহলে আমরা বসতি বলতে গেলে দুই ধরনের পাই, বসতির ধরন গ্রামীণ, নগর। আচ্ছা, গ্রামীণ বসতি সম্পর্কে একটু যদি বলতে চাই আমরা, যে বসতির আচ্ছা যে বসতির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষভাবে কৃষির উপর নির্ভরশীল, সেই বসতিকে সাধারণভাবে গ্রামীণ বসতি বলে। তার মানে যে বসতির সংখ্যাগরিষ্ঠ মানে অধিকাংশ জনগণ
বা অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ের অর্থনীতি। আমরা কি জানি? প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন বিশেষভাবে কৃষির উপর নির্ভরশীল সেই সকল জনবসতিকে আমরা কি বলবো? গ্রামীণ বসতি বলে থাকি। ভূপ্রকৃতির উপর ভিত্তি করে গ্রামীণ বসতি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ হতে পারে। এর কারণ হলো প্রচুর জমি থাকে, গ্রামে প্রচুর জমি থাকে। স্বাভাবিকভাবে গ্রামবাসীরা খেলামেলা জায়গায় বাড়ি তৈরি করতে পারেন। ঘরবাড়ির কাঠামোগত বৈশিষ্ট্য, নির্মাণ উপকরণ, বাড়ির নকশা ইত্যাদি বিচারে গ্রামীণ বসতি সহজেই চিনে নেওয়া যায়। অর্থাৎ আমরা বিভিন্ন নকশা, তারপর বিভিন্ন উপকরণ, এগুলো আমরা সহজে গ্রামীণ বসতি সহজে চিনতে পারি এগুলোর মাধ্যমে। শহরে ইট সিমেন্ট নির্মাণ স্থাপনা থেকে গ্রামের মাটির কাঠের ও পাথরের বাড়িকেই সহজে আলাদা করা যায়। গ্রামে উঠানের চারপাশ ঘিরে শোবার ঘর, রান্না ঘর ও গোয়াল ঘর তৈরি হয়। উঠানে গৃহস্থরা ধান সেদ্ধ করা, শুকনো ধান ভাঙা, বিভিন্ন কাজ করে থাকে। ঠিক আছে? আচ্ছা, নানান কাজ করে থাকে তারা। গ্রামে শোবার ঘর, রান্নার ঘর ও গোয়াল ঘর আলাদাভাবে গড়ে ওঠে, যা শহরে হয় না, কারণ শহরে জায়গা কম। বসতবাড়িতে অবস্থান আরামদায়ক হওয়া এবং প্রাকৃতিক বায়ু প্রবাহের উপর সহজেই প্রবেশী আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণ। অর্থাৎ বসতবাড়িতে অবস্থান আরামদায়ক হওয়া এবং প্রাকৃতিক বায়ু প্রবাহ সহজ প্রবেশী আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণ। গ্রামীণ বসতিতে পথঘাটের প্রাধান্য থাকে খুব কম। গ্রাম প্রধানত খাদ্য উৎপাদন অঞ্চল। তাহলে গ্রাম কি অঞ্চল? খাদ্য উৎপাদন অঞ্চল। কৃষিকাজের বিভিন্ন অবস্থায়, অর্থাৎ বীজতলা তৈরি, চারা রোপণ, ফসল কাটা, গোলাজাত করা ইত্যাদি ব্যাপারে পরস্পরের সহযোগিতার প্রয়োজন হয় বলে গ্রামবাসীদের মধ্যে একটি সহজ ও সরল আন্তরিকতা দেখা যায়। গ্রামীণ বসতি প্রাথমিক উৎপাদন কৃষি ছাড়াও অন্যান্য প্রাথমিক উৎপাদনের উপর নির্ভরশীল। জীবিকার প্রধান উৎস অনুসারে মৎস্যগ্রাম, মৃৎশিল্পের সঙ্গে সম্পৃক্ত কুমারপাড়া, লৌহজাত দ্রব্য তৈরিতে সম্পৃক্ত কামারপাড়া ইত্যাদি নামে চিহ্নিত করা যায়। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ ধরনের অনেক গ্রাম রয়েছে, আমরা জানি। এখন আমরা অনেকক্ষণ গ্রাম বসতি সম্পর্কে আলোচনা করেছি, এখন আমরা একটু কি নগর বসতি সম্পর্কে আলোচনা করি। যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, প্রশাসন, শিক্ষা সংক্রান্ত কার্য প্রভৃতি দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে নগর বসতি বলে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন নগর বসতি কি যদি আরো ভালোভাবে জানতে চাই, তাহলে স্পেসিফিক ভাবে যদি আমরা বলতে চাই, তাহলে যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী যারা, তারা কি করেন? শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, প্রশাসন, তারপরে শিক্ষা সংক্রান্ত কার্য প্রভৃতি দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকেই আমরা কি বলবো? নগর বসতি বলবো। নগর বসতির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিটি বসতিতে বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ থাকে এবং যাতায়াতের জন্য পাকা রাস্তা ও যানবাহন থাকে, যা গ্রাম বসতিতে থাকে না। আচ্ছা, বাহ্যিক দিক দিয়ে বিচার করলে দেখা যায় শহরে অনেক রাস্তাঘাট ও কোনো কোনো ক্ষেত্রে বিশাল বিশাল আকাশচুম্বী অট্টালিকা রয়েছে। এছাড়া শহরে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্টেডিয়াম, সিনেমা হল, বহুতল দোকানপাট, পার্ক ইত্যাদি থাকে। বড় বড় শহরে বিভিন্ন অংশে নানা ধরনের কর্মকাণ্ড চলে, আমরা জানি। তাহলে আমরা নগর বসতি কি জানলাম, গ্রামীণ বসতি কি জানলাম, বসতির ধরন এটাই জানলাম, তারপরে নিয়ামক কি সেটা জানলাম। এখন আমাদের গ্রামীণ বসতির ধরনটা আবার জানতে হবে এবং বিন্যাসটা জানতে হবে, কিভাবে মানে গ্রামীণ বসতিটা গড়ে উঠেছে বা গ্রামীণ বসতি কয় প্রকার। আচ্ছা,
অবস্থানের প্রেক্ষিতে বাসগৃহ সমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতি 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আমি যদি জিনিসটা আরো ভালোভাবে বলতে চাই, অবস্থানের প্রেক্ষিতে মানে অবস্থান অনুযায়ী এবং মানে বাসগৃহে বিভিন্ন পরিবারের যে নিজেদের মধ্যে ব্যবধান, এই ব্যবধানের ভিত্তিতে হচ্ছে গ্রামীণ বসতিকে আমরা 3 ভাগে ভাগ করি। ঠিক আছে, 3 ভাগ কি কি? গোষ্ঠীবদ্ধ বা সংবদ্ধ বসতি, 1 নাম্বার গোষ্ঠীবদ্ধ বা সংবদ্ধ বসতি, 2 নাম্বার হচ্ছে বিক্ষিপ্ত বসতি, 3 নাম্বার হচ্ছে আমাদের রৈখিক বসতি। আচ্ছা, তো আমরা প্রথমে গোষ্ঠীবদ্ধ মানে তো বুঝতে পারতেছি অনেকজন মিলে বসবাস করে, বা গোষ্ঠীবদ্ধকে সংবদ্ধ বসতিও বলতে পারি, তো এটা আমরা একটু জেনে নিই। গোষ্ঠীবদ্ধ বসতি বা সংবদ্ধ বসতিতে কি হয়? এ ধরনের বসতিতে কোনো এক স্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এ ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার পৌর হতে পারে। এ ধরনের বসতির যে লক্ষণ চোখে পড়ে তা হলো এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব খুব কম ও বাসগৃহে একত্রে সমাবেশ, অর্থাৎ তারা বাসগৃহে একত্রে বসবাস করে। এটা হচ্ছে মূল পয়েন্ট। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয় তবে সেখানে আরো বসতি ও রাস্তা গড়ে উঠবে। এভাবে একাধিক রাস্তার সংযোগস্থলে বর্ধিসহিষ্ণু বসতির কালক্রমে শহর বা নগরে রূপান্তরিত হবে। সমাজবদ্ধ জীব মানুষ তার নিজস্ব প্রয়োজনে এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করতে চায়। এছাড়া ভূপ্রকৃতি, উর্বর মাটি, জলের উৎসের উপর নির্ভর করে এই বসতির ধরন পরিবর্তন হতে পারে। এখন আমরা গোষ্ঠীবদ্ধ বা সংবদ্ধ বসতি সম্পর্কে জানলাম। এখন আমাদের আরেকটা বসতি জানতে হবে, সেটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। আচ্ছা, বিক্ষিপ্ত বসতিটা কি, এটার ধরনটা কি জেনে আসি। এ ধরনের বসতিতে একটি পরিবার অন্যান্য পরিবার থেকে ছড়ানো ছিটানো থাকে, বিক্ষিপ্ত আকারে আর কি অবস্থায় থাকে। যেমন বাংলাদেশের বিল অঞ্চলের বসতি, ভাই মোস্ট ইম্পর্টেন্ট, কোন অঞ্চল এর বসতি? বিক্ষিপ্ত বসতি। বাংলাদেশের বিল অঞ্চলের বসতি, বর্ষিকের বিল অঞ্চলের বসতি। কানাডা ও যুক্তরাষ্ট্রের খামার বসতি এবং অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্র এই ধরনের বসতির উদাহরণ। তাহলে বিক্ষিপ্ত বসতির উদাহরণ কি? কানাডা ও যুক্তরাষ্ট্রের খামার বসতি এবং অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্র এই ধরনের বসতির উদাহরণ। আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে মেষ পালন বা পশু পালন এগুলো কি, এইসব জায়গায় পশুর জন্য অনেক জায়গা লাগে, পশুপালনের জন্য। মানুষের বসবাসের জন্য তো জায়গা লাগে না, যারা এগুলো দেখাশোনা করে তাদের জন্য ছোট্ট একটা জায়গা লাগে। তো এই ধরনের বসতি অবশ্যই বিক্ষিপ্ত বসতি, ছড়ানো ছিটানো থাকে। এবং খামার বসতি, অর্থাৎ যেখানে খামার হয় সেখানে তো পশু পাখির জন্য জায়গা লাগে, অর্থাৎ কানাডা ও যুক্তরাষ্ট্রে যে খামার বসতি, তো পশু পাখির জন্য জায়গা লাগে। এখানেও বিক্ষিপ্ত বসতি। কখনো কখনো 2টি বা 3টি পরিবার একত্রে বসবাস করে, তবে এক্ষেত্রে এদের অতি ক্ষুদ্র বসতির উপর ক্ষুদ্র বসতি থেকে দূরে অবস্থান করে। হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চলে এমন কিছু বসতি আছে। তাহলে বিক্ষিপ্ত বসতি কোন জায়গায় থাকতে পারে? হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চলে, যেখানকার এক অঞ্চলের উপত্যকার অধিবাসীদের সঙ্গে অন্য দিকের উপত্যকাবাসীদের সারা জীবনে দেখা সাক্ষাৎ হয় না। কি একটা অবস্থা! এই ধরনের বসতিগুলোকে কি বলবো আমরা? বিক্ষিপ্ত বসতির পর্যায়ে পড়ে আর কি। বিক্ষিপ্ত বসতির আবার কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আমরা জেনে আসি। বিক্ষিপ্ত বসতিতে 2টা বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান থাকে, মানে একটু ব্যবধান থাকে, জানি মানে আলাদা আলাদা দূরত্ব আর কি। অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি থাকে। তাহলে বিক্ষিপ্ত বসতি কি কি? 2টা বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান থাকে, অতি ক্ষুদ্র পরিবার ভুক্ত বসতি থাকে, অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিচ্যুত থাকে। তার প্রধান কারণ তারা একসাথে থাকে না, বিক্ষিপ্ত ভাবে থাকে। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে অনেকগুলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ কাজ করে। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ জলভাব, জলাভূমি,
বিল অঞ্চল, ক্ষৈত ভূমিভাগ, বনভূমি এবং অনুর্বর মাটি। আচ্ছা, রৈখিক বসতি। রৈখিক বসতি সম্পর্কে একটু জানা দরকার। এ ধরনের বসতির বাড়িগুলো একই সরল রেখায় থাকে, অর্থাৎ একই সরল রেখায় থাকে, প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণও দেখা দেয় এ ধরনের বসতি গড়ে উঠতে বা সাহায্য করে। এখন বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে কোথায় আমরা বলছি, রৈখিক বসতি কোথায় গড়ে ওঠে? দেখো, নদীর প্রাকৃতিক বাঁধ, অর্থাৎ যেখানে নদী থাকে সেখানে যে প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এ ধরনের বসতি গড়ে ওঠে। এ অবস্থায় গড়ে ওঠা পঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে। এই ফাঁকা স্থানটুকু ব্যবহৃত হয় খামার হিসাবে। বন্যামুক্ত সমস্ত উচ্চভূমি এ ধরনের বসতির জন্য সুবিধাজনক, কারণ এটা রৈখিক বসতি। এখন আমরা এতক্ষণ কি জানলাম? গ্রামীণ বসতির ধরন 3 প্রকার। এখন আমরা কি জানবো? নগর বসতি বা নগরায়ন। আচ্ছা, কাজের প্রকৃতি ও বসতির ধরন অনুসারে পৃথিবীর প্রায় 700 কোটি মানুষকে গ্রামীণ ও নগর এই দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়। আচ্ছা, এখন এটা সবাই জানবে যে খুবই গুরুত্বপূর্ণ যে কাজের প্রকৃতি ও বসতির ধরন অনুযায়ী পৃথিবীর প্রায় কত কোটি মানুষ? পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বসবাস করে। তাদেরকে 700 কোটি মানুষকে আমরা দুই ভাবে, গ্রামীণ ও নগর, এই দুইটা শ্রেণীভুক্ত করে থাকি আলাদা আলাদা ভাবে। মানুষ যখন তার খাদ্যের জন্য সংগ্রহ এবং শিকারের উপর নির্ভর করত, তখন মানুষ ছিল যাযাবরের মতো। কিন্তু যখন খাদ্য সরবরাহের নিয়ন্ত্রণ খানিকটা তার আয়ত্তে এলো, তখন সে স্থিতিশীল জনগোষ্ঠীতে পরিণত হতে আরম্ভ করলো। গড়ে উঠল স্থায়ী বসতি বা গ্রাম। অনেকের মতে নগরায়ন বিকাশের ধারাক্রম হচ্ছে সংগ্রহ, শিকার, কৃষি, নগরায়ন। অর্থাৎ কি? প্রথমে সংগ্রহ হতো, মানে বিভিন্ন খাবার তারা শিকার করত, শিকার করতে করতে আস্তে আস্তে তারা দেখতে পারলো যে তারা কৃষিকাজ করতে পারছে, কৃষিকাজের উদ্ভব হলো। তারপরে কৃষিকাজ করার পরে তারা আস্তে আস্তে নিজেদের একজনের প্রতি আরেকজনের চাহিদা অনুভব করতে লাগবে, এবং তারপরে আমাদের হলো নগরায়ন। অনেকের ধারণা নগরের উৎপত্তি লগ্নে অর্থনৈতিক কারণগুলোই প্রাধান্য পেয়েছিল। নীল নদের অববাহিকায়, এটা এই জিনিসটাই ইম্পর্টেন্ট, নীল নদের অববাহিকায় মেম্ফিস, থেবস, থেবস মানে 3000 খ্রিস্টপূর্বে যেটা হয়, সিন্ধু অববাহিকায় মহেঞ্জোদারো, হরপ্পা প্রভৃতি নগরের উৎপত্তি হয়। এখানে জেনে থাকা ভালো, হরপ্পা হচ্ছে 2500 খ্রিস্টপূর্ব আর থেবস হচ্ছে 3000 খ্রিস্টপূর্ব। কোনটা কোন নদী আমি বলেছি কিন্তু। নীল নদের অববাহিকায় মেম্ফিস এবং থেবস হয়। সিন্ধু অববাহিকায় অবশ্যই মহেঞ্জোদারো হয়, হরপ্পা প্রভৃতি নগরায়নের উৎপত্তি ঘটে। এগুলো নগর সভ্যতার সূতিকাগার। অর্থাৎ এই যে সভ্যতাগুলো, এগুলো কি? এগুলো নগরায়ন, নগর সভ্যতার সূতিকাগার। প্রাচীনকালে রোম ছিল সর্বাপেক্ষা শক্তিশালী নগরী। তাহলে কোশ্চেন আসতে পারে, প্রাচীনকালে সর্বাপেক্ষা শক্তিশালী নগরী কি? রোম। রোমের পতনের কারণে কয়েক শতাব্দী পর্যন্ত নগর প্রবৃদ্ধির গতি স্থিমিত হয়। অর্থাৎ রোমের যে পতনের ফলে নগর সভ্যতা বা নগরায়নের যে প্রবৃদ্ধি, মানে বৃদ্ধি বা হচ্ছে কি বলে সমৃদ্ধি, এটা স্থগিত হয় কিছু কালের জন্য বা কিছু সময়ের জন্য। এই যে এই সময়টা, ইতিহাসে এই সময়টাকেই অন্ধকার যুগ নামে খ্যাত হয়। তাহলে আমরা বলতে পারবো অন্ধকার যুগ কি? আমরা বলতে পারবো যে প্রাচীনকালে রোম ছিল সর্বাপেক্ষা শক্তিশালী নগরী। রোমের পতনের কারণে কয়েক শতাব্দী ধরে পৃথিবীর নগর সমৃদ্ধি কিছু সময় ধরে স্থগিত ছিল। এই ইতিহাসে এই সময়টিকে অন্ধকার যুগ নামে খ্যাত। অষ্টম শতাব্দী থেকে মুসলমানদের রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে
মধ্যপ্রাচ্য থেকে আরম্ভ করা হয় ভারতীয় উপমহাদেশ পর্যন্ত নতুন নতুন শহর ও নগর গড়ে উঠতে থাকে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন জানা যায়, যেটা ইতিহাসেও রয়েছে, কত শতাব্দী থেকে মুসলমান রাজ্য বিস্তার করা শুরু হয়? অষ্টম শতাব্দী থেকে। মুসলমানদের শাসন ইউরোপে স্পেন পর্যন্ত প্রসার লাভ করে। তাহলে মুসলমানদের শাসন কোথায়? ইউরোপে স্পেন পর্যন্ত প্রসার লাভ করে যাচ্ছে। আচ্ছা, মুসলমানদের টলিডো, করভা, সেভিল শিক্ষা ও সংস্কৃতি শ্রেষ্ঠ পাদপীঠে পরিণত হয়। তাহলে টলিডো, কর্ডোভা ও সেভিল শিক্ষা ও সংস্কৃতির শ্রেষ্ঠ বিস্তারের মানে পাদপীঠে পরিণত হয়। ১৬শ শতাব্দীর শেষ ভাগে ইউরোপীয়গণ বাণিজ্য, বসতি, উপনিবেশ ও সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। মোম্বাসা, দারুল সালাম, মালাক্কা, গোয়া, কলকাতা, সাইগন, জাকার্তা, বালি, তিমোর, ফিলাডেলফিয়া, বেস্টন, কুইবেক, মন্ট্রিয়াল প্রভৃতি শহর ও নগর গড়ে ওঠে। আচ্ছা, হিউজ। শিল্প বিপ্লবের পর নগরায়নের নতুন মাত্রা গতি হয়। তাহলে নগরায়নের নতুন মাত্রা গতি কখন হয়? শিল্প বিপ্লবের কারণে। আচ্ছা, কাঁচামাল হিসেবে কয়লা, লোহা, তামা ও অন্যান্য খনিজ সামগ্রী উত্তোলনের কেন্দ্রগুলোতে গড়ে ওঠে খনি শহর বা প্রাথমিক উৎপাদন শহর। তাহলে এটাও প্রশ্ন আসতে পারে যে খনি শহর বা প্রাথমিক উৎপাদন শহর কি বা কিভাবে গড়ে ওঠে। তাহলে আমরা বলতে পারবো যে কাঁচামাল হিসেবে কয়লা, লোহা, তামা ও অন্যান্য খনিজ সামগ্রী উত্তোলনের কেন্দ্রগুলোতে গড়ে ওঠে হচ্ছে খনি শহর বা প্রাথমিক উৎপাদন কেন্দ্র। শিল্প কারখানাগুলোতে কেন্দ্র গড়ে ওঠে প্রস্তুতকারী শহর ও দ্বিতীয় পর্যায়ের উৎপাদন কেন্দ্র। উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে বিক্রি ও রপ্তানি করার জন্য গড়ে ওঠে বাজার ও বন্দর বা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড ভিত্তিক কেন্দ্রসমূহ। বিশেষজ্ঞগণ মনে করেন অদূর ভবিষ্যতে পৃথিবীর অধিকাংশ মানুষ নগরায়নের ফলে নগরে বসবাস করবে। নগরায়ন, আচ্ছা, তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ মনে করেন যে নগরায়ন দুটি সম্পর্কযুক্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত। গ্রামীণ এলাকা গ্রামীণ এলাকা থেকে পৌর এলাকায় মানুষের আগমন এবং এর ফলে গ্রামীণ এলাকা অপেক্ষা পৌর এলাকায় বসবাস করে জনসংখ্যার অনুপাত বৃদ্ধি পাওয়া। বুঝতে পারিনি না? বুঝিয়ে বলছি। এক নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ এলাকা থেকে পৌর এলাকায় মানুষের আগমন এবং এর ফলে গ্রামীণ এলাকা অপেক্ষা পৌর এলাকায় বসবাসকারী জনসংখ্যার অনুপাত বৃদ্ধি পাওয়া। মানে গ্রামীণ এলাকা থেকে পৌর মানে সমৃদ্ধি এলাকা, যেটা পৌর, এইসব এলাকায় মানুষের আগমন হয় বিভিন্ন কাজে, যেমন আমরা ঢাকা শহরে আসি, এবং এর ফলে গ্রামীণ এলাকা অপেক্ষা পৌর বা শহর অঞ্চল যেগুলো আছে সেগুলোতে বসবাসকারী জনসংখ্যার অনুপাত বৃদ্ধি পায়। তার অনেক কারণ, জীবিকা নির্বাহ এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, নগরের সঙ্গে জড়িত সংস্কৃতির কতিপয় ধরন সহ গ্রামীণ এলাকায় পৌর প্রভাবের বিস্তার এবং এই প্রভাব প্রসার লাভ করার ফলে অতিমাত্রায় নগরায়িত সমাজে গ্রামীণ ও পৌর জনসংখ্যার মধ্যে সাংস্কৃতিক পার্থক্য হ্রাস পায়। অর্থাৎ নগরের সঙ্গে জড়িত সংস্কৃতি এবং শহরের সঙ্গে জড়িত সংস্কৃতি বা পৌরর সঙ্গে জড়িত সংস্কৃতি দুটি আলাদা। এই জন্যে সমাজে গ্রামীণ ও পৌর জনসংখ্যার মধ্যে সাংস্কৃতিক পার্থক্য হ্রাস পায়। তো এতক্ষণ আমরা সিভিলাইজেশন মানে অন্য কিছু, আরবানাইজেশন বা হচ্ছে নগরায়ন সম্পর্কে জানতে পারি। এখন নগরের শ্রেণী বিভাগটা একটু জেনে আসি আমরা। ভূগোলবিদরা বিভিন্নভাবে শহর ও নগরের শ্রেণীবিভাগের চেষ্টা করেছেন। বিভিন্ন শহর ও নগরের মধ্যে আয়তন, গঠন, জনসমষ্টির বৈশিষ্ট্য, কার্যকলাপ ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য রয়েছে। এইসব বিষয়ে পার্থক্য থাকলেও পৌর বসতির বা নগর বসতির শ্রেণীবিভাগের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে তাদের কার্যকলাপের উপর। অর্থাৎ নগরের শ্রেণীবিভাগের জন্য সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে তাদের কার্যকলাপের উপর।
আচ্ছা, তাহলে নগরের শ্রেণী বিভাগ কয়েকটা থাকতে পারে। আমাদের বইতে 6টা আছে নগরের শ্রেণী বিভাগ। মূল পয়েন্টটা আগে বলে তারপর সেটা ব্যাখ্যা করি। সাময়িক কার্যকলাপ ভিত্তিক নগর কি? সামরিক কার্যকলাপ ভিত্তিক নগর, প্রশাসনিক নগর, শিল্প ভিত্তিক নগর, বাণিজ্যিক ভিত্তিক নগর, সাংস্কৃতিক কার্যকলাপ ভিত্তিক নগর, স্বাস্থ্য নিবাস ও বিনোদন কেন্দ্রের নগর। এটা অবশ্য মুখস্থ করতে হয়, আমরা একটু মুখস্থ করে ফেলি। মুখস্থ করে যদি বলি তাহলে সামরিক কার্যকলাপ ভিত্তিক নগর কি নগর? সামরিক কার্যকলাপ ভিত্তিক নগর কি নগর? সামরিক কার্যকলাপ ভিত্তিক নগর। প্রশাসনিক নগর, প্রশাসনিক নগর, প্রশাসনিক নগর। শিল্প ভিত্তিক নগর, শিল্প ভিত্তিক নগর। বাণিজ্যিক ভিত্তিক নগর, বাণিজ্যিক ভিত্তিক নগর। সাংস্কৃতিক কার্যকলাপ ভিত্তিক নগর, সাংস্কৃতিক কার্যকলাপ ভিত্তিক নগর। স্বাস্থ্য নিবাস ও বিনোদন কেন্দ্র, স্বাস্থ্য নিবাস ও বিনোদন কেন্দ্র। আচ্ছা, ব্যাখ্যা তো করতে হবে। সামরিক কার্যকলাপ ভিত্তিক নগর মানে, সামরিক মানে আমরা বুঝতে পারছি, তবু যদি আমি ব্যাখ্যা করতে যাই যে প্রতিরক্ষার প্রয়োজনে প্রতিটি দেশের গুরুত্বপূর্ণ স্থান সমূহে সামরিক ও নৌঘাটির দুর্গসমূহ গড়ে ওঠে। এই সকল স্থানকে আশ্রয় করে কালক্রমে নগর বিকাশ লাভ করে। এর একটা উদাহরণ আমরা দিই। উদাহরণটা কি? স্কটল্যান্ডের এডিনবরা, ফ্রান্সের লা হাবার, রাশিয়ার পিটার্সবার্গ, স্পেনের জিব্রাল্টার, ভারতের আগ্রা, গোয়ালিয়র প্রভৃতি সামরিক ঘাঁটি নগর। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে যে সামরিক ঘাঁটি নগর কি 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 কি? স্কটল্যান্ডের এডিনোবা, স্কটল্যান্ডের এডিনবরা, ফ্রান্সের লা হাবার, ফ্রান্সের লা হাবার, রাশিয়ার পিটার্সবার্গ, রাশিয়ার পিটার্সবার্গ, এটা অবশ্য আমরা জানি রাশিয়ার পিটার্সবার্গ, ফ্রান্সের লা হাবার, তারপরে হচ্ছে স্কটল্যান্ডের এডিনোভা। আচ্ছা, স্পেনের জিব্রাল্টার, এটা জানি না, স্পেনের জিব্রাল্টার, আগ্রা, গোয়ালিয়র প্রভৃতি সামরিক ঘাটির নগর। আচ্ছা, এরপর আমরা যদি জানতে চাই প্রশাসনিক নগর, প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হলো নগর। শাসন ব্যবস্থার প্রয়োজনে সাধারণত কোনো কেন্দ্রীয় শহরে রাজনীতির রূপ দেওয়া হয় এবং সেখানে পৌর বসতির প্রসার ঘটে। বাংলাদেশের ঢাকা, ভারতের নয়াদিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা প্রভৃতি প্রশাসনিক নগর। বা এগুলা থেকে এমসিকিউ আসবে আমার মনে হয়, যা যে প্রশাসনিক নগর কি কি বলতে পারে? বাংলাদেশের ঢাকা প্রশাসনিক নগর, ভারতের নয়াদিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ, এগুলো আমরা জানি, কিন্তু অস্ট্রেলিয়া জানি না। অস্ট্রেলিয়ার ক্যানবেরা, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, এগুলো কি? এগুলো কি? এগুলো প্রশাসনিক নগর। আচ্ছা, শিল্পভিত্তিক নগর, নগরায়নের ক্ষেত্রে শিল্পভিত্তিক কার্যকলাপ একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়। শিল্প কার্য নতুন শহরের জন্ম দিলেও সাধারণত স্থায়ী শহর বা নগরের প্রতি শিল্পের আকর্ষণ উদিত হয়ে থাকে। শিল্পের শক্তি হিসেবে কয়লার ব্যবহার ব্যাপকভাবে শুরু করা হয়। কয়লা উত্তোলন কেন্দ্র করে পৃথিবীর অনেক দেশে কয়লা নগরী গড়ে উঠেছে, একটু আগে আমরা যেটা আলোচনা করেছি। যুক্তরাজ্যের নিউ ক্যাসল, ভারতের নারীগঞ্জ, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ও রাশিয়ার ডোনেটস অঞ্চলের নগরসমূহ ইউরোপী খনি শহর। তাহলে আমরা শিল্প ভিত্তিক মানে খনি শহর সেগুলো আমরা বুঝতে পারছি। যদি আবার বলি বলি যুক্তরাষ্ট্রের নিউ ক্যাসল, ভারতের রানীগঞ্জ, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ও রাশিয়ার ডোনেটস অঞ্চলের নগরী সমূহ। আচ্ছা, এটাকে আমরা গল্প আকারে দিতে পারি তো, যেমন শিল্পভিত্তিক কন্যা রয়েছে যুক্তরাষ্ট্রের কন্যা নিউ ক্যাসল, ভারতের কন্যা রানীগঞ্জ, যুক্তরাষ্ট্রের কন্যা পেনসিলভানিয়া, রাশিয়ার কন্যা ডোনেটস। বাণিজ্যিক ভিত্তিক নগর, আচ্ছা বাণিজ্যিক ভিত্তিক নগর যদি আমরা যেটা জানতে চাই, ক্ষুদ্র বিনিময় কেন্দ্র সম্প্রসারিত। বাণিজ্যিক ভিত্তিক নগর যেহেতু বলেছে তাহলে অবশ্যই ব্যবসা। ক্ষুদ্র বিনিময় কেন্দ্র সম্প্রসারিত হয়ে পৌর বসতিতে রূপান্তরিত হয়। সভ্যতার আদি পর্ব হতে বিভিন্ন সমাজের মধ্যে দ্রব্য বিনিময়ের প্রথা চালু হয় এবং এই বিনিময়কে কেন্দ্র করে একটি বাজার সৃষ্টি হয়। তো
তাহলে বাজার কিভাবে সৃষ্টি হয়? সমাজের মধ্যে দ্রব্য বিনিময়ের প্রথা চালু হয় এবং বিনিময়কে কেন্দ্র করে একটি বাজার সৃষ্টি হয়। এই সকল স্থানীয় বাজার বিভিন্ন দিক থেকে আগত পথের মিলনস্থলে গড়ে ওঠে। শহর ও নগর বিকাশের ক্ষেত্রে এর প্রভাব আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাদেশীয় স্থলপথে অবলম্বন করে প্রাচীনকালে সিরিয়ার দামেস্কো, আলেপ্পো, মিশরের আলেকজান্দ্রিয়া এবং মরক্কোর ফেজ শহর গড়ে ওঠে। একইভাবে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা ও কর্ণফুলী নদীর তীরে অর্থাৎ বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা, কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম গড়ে ওঠে। এটা এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এরপরে সাংস্কৃতিক কার্যকলাপ ভিত্তিক নগর, মানে সংস্কৃতির উপরও একটা কি বলে জাতি হয়। আচ্ছা, আমরা একটু জেনে আসি। ধর্মীয় কারণে শহর বা নগরের পত্তন দেখা যায়। কোন মহাপুরুষের জন্মস্থান বা সমাধি স্থানকে অবলম্বন করে একটি স্থায়ী পৌর বসতির বিকাশ ঘটতে পারে। তাহলে স্থায়ী পৌর বসতির গঠন বা বিকাশ কিভাবে বুঝতে পারে? সাংস্কৃতিক অনুযায়ী, কোন মহাপুরুষের জন্মস্থান বা মৃত্যুস্থান অনুযায়ী। যেমন মক্কা, মদিনা, জেরুজালেম, আজমির, গয়া, বরানী সহ প্রভৃতি এরূপ ধর্মীয় কারণ ভিত্তিক শহর। বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান প্রভৃতি কোন স্থানে স্থাপিত হলে সেখানে পৌরবসতি বিকাশ ঘটে। প্রাচীন ভারতের নালন্দা, ব্রিটেনের অক্সফোর্ড ও কেমব্রিজ, ইতালির পিসা নগরী প্রভৃতি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নগর। অন্যান্য সংস্কৃতির কার্যকলাপ যেমন চিত্রকলা ও চলচ্চিত্র শিল্প ইত্যাদির উপর ভিত্তি করে নগরও গড়ে ওঠে। ফ্রান্সের প্যারিস চিত্রকলা, ফ্রান্সের প্যারিস, হ্যাঁ চিত্রকলা, এটা মনে আছে। ভারতের মুম্বাই, আমেরিকা যুক্তরাষ্ট্রের হলিউড চলচ্চিত্রের জন্য বিখ্যাত। এটা জানি, ভারতের মুম্বাই চলচ্চিত্রের জন্য বিখ্যাত, আর আমেরিকার হলিউড, আমেরিকা না যুক্তরাষ্ট্রেও বলবো। স্বাস্থ্য ও নিবাস বিনোদন কেন্দ্র, কর্মক্লান্ত মানুষের ক্লান্তি দূর ও অবসর বিনোদনের জন্য সাধারণত শহর বা নগরের কোলাহলের বাইরে সমুদ্র সৈকত বা শৈলনিবাসে স্বাস্থ্য ও প্রমোদ কেন্দ্র গড়ে ওঠে। যেমন বাংলাদেশের কক্সবাজার, ভারতের পুরী এবং যুক্তরাষ্ট্রের মিয়ামি ও হোনলুলু সমুদ্র সৈকত কেন্দ্রিক বিনোদন কেন্দ্র গড়ে ওঠে, মানে বিনোদনের উপর যেসব স্থান। আচ্ছা, এগুলো গড়ে ওঠে, এগুলো কি কোনো প্রভাব নাই? আছে তো। ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন, নগরায়নের প্রভাব। নগরায়নের ফলে বিভিন্ন প্রভাব হতে পারে, যেমন আমাদের কি বলে জনসংখ্যার আকার ও ঘনত্ব হতে পারে এর প্রভাবে। বসত বাড়ির ধরনও পাল্টাতে পারে। পরিবহন ব্যবস্থা, পরিবার, চালচলন, অর্থনীতি, সেবা সুবিধা, আর আছে নাকি দেখি, আছে শিক্ষা, চিকিৎসা, বিনোদন ব্যবস্থা, অপরাধ বৃদ্ধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আমরা একটু মুখস্থ করে ফেলি নাকি। জনসংখ্যার আকার ও ঘনত্ব, বসত বাড়ির ধরন, পরিবহন ব্যবস্থা, পরিবার, চালচলন, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ব্যবস্থা, অপরাধ বৃদ্ধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, এগুলোর ফলে নগরায়নের প্রভাব। আবার যদি ভালোভাবে বলতে চাই, প্রত্যেকটা পয়েন্টকে টু দি পয়েন্টে যদি ব্যাখ্যা করতে চাই, সাধারণত শহর বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট এবং ঘনবসতিপূর্ণ হয়ে থাকে। বাংলাদেশে কোনো বসতিকে শহর হিসেবে স্বীকৃতি লাভের জন্য কমপক্ষে 5,000 জনসংখ্যা এবং প্রতি বর্গ কিলোমিটারে 1500 জনের বসবাস থাকতে হবে। ভাই, এই অধ্যায় থেকে আমার মনে হয় টপ প্রশ্নের মধ্যে এটা একটা, যে বাংলাদেশে কোনো বসতিকে শহর হিসেবে স্বীকৃতি লাভের জন্য কতজন জনসংখ্যা লাগবে? 5,000 জন। আর প্রতি বর্গ কিলোমিটারে কতজন লাগবে? 1500 জন মানুষ। তাহলেই কিন্তু তাকে শহর হিসেবে গণ্য করা হবে। শহরে জন্ম ও মৃত্যুর বৃদ্ধির হার গ্রামের তুলনায় কম, তবে অভিবাসনের কারণে শহরের জনসংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তাহলে শহরের জনসংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে? অভিবাসনের ফলে। বসতির ধরনও তো পাল্টাতে পারে। শহরে সাধারণত ইট, কাঠ, লোহা ও সিমেন্ট দিয়ে তৈরি বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা অধিক, অবশ্যই। এর ফলে স্বল্প পরিসরে অধিক লোকের সংস্থান হয়, অবশ্যই। প্রশস্ত রাজপথ, পার্ক, কৃত্রিম লেক প্রভৃতি শহরের সৌন্দর্য বৃদ্ধি করে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনার সুব্যবস্থাও থাকে এখানে। পরিবহন ব্যবস্থা, শহরে পরিবহন ব্যবস্থা এত জনপ্রিয়।
নগরে যাতায়াতের জন্য অধিক সংখ্যক রাস্তা গড়ে ওঠে, ফলে মানুষ সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহার করে যাতায়াত করতে পারে। পরিবার পরিবার হলো সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান। এমসিকিউ আসতে পারে। শহর জীবন সচরাচর একক পরিবার কাঠামো লক্ষ্য করা যায়। বিভিন্ন ধরনের পেশা ও শহরের কোলাহলপূর্ণ পরিবেশে শহরের লোকেরা প্রায় অবসরহীন জীবনযাপন করে, ফলে তারা নিজ নিজ পরিমণ্ডলের লোকদের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক বজায় রাখতে পারে না। স্বাভাবিক। চালচলন শহর জীবনে গতিময়তা খুব প্রবল। বিভিন্ন প্রকার পেশা গ্রহণের সুযোগে থাকায় শহরের মানুষ অনেক সময় পেশা পরিবর্তন করে উন্নতর সুযোগ সুবিধা গ্রহণের আহ, দিকে ঝুঁকে পড়ে। এখানে আয় দ্বারা সামাজিক মর্যাদা নির্ধারিত হয়ে থাকে। অপর পক্ষে গ্রামের মানুষ স্বভাবগতই রক্ষণশীল। সনাতন সামাজিক রীতির প্রতি মানুষের খুব শ্রদ্ধা থাকে। গ্রামীণ মানুষের সামাজিক অবস্থা জন্মসূত্রে নির্ধারিত হয়। এখানে একটা জিনিস দেখতে পারলাম যে নগরায়নের প্রভাব বলতে খারাপ প্রভাব ও ভালো প্রভাব দুইটা জিনিসই একসাথে, ব্যাড এফেক্ট এন্ড গুড এফেক্ট। তো অর্থনীতি সম্পর্কে যদি আমরা জানতে চাই, শহরের মানুষ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এটা আমরা নগরায়নে পড়েছি। নগরের মানুষের পেশা বহু বৈচিত্র্যময়। তারা প্রধানত শিল্পকর্ম, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, প্রশাসন ও সেবা প্রভৃতি অকৃষি পেশায় নিয়োজিত থাকে, আমরা পড়েছি। সেবা ও সুবিধা নগর জীবনে মানুষের জন্য বিভিন্ন ধরনের সুবিধা আছে, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, সুব্যবস্থা, রাস্তা, গঠন প্রণালী অপরিহার্যভাবে গড়ে ওঠে নগরে, আমরা এটা জানি। শিক্ষা ও চিকিৎসা নগরের মানুষ শিক্ষা ও চিকিৎসা ব্যাপারে সর্বপ্রকার সুবিধা ভোগ করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রভৃতি নগরে গড়ে ওঠে, জানি আমরা। বিনোদন ব্যবস্থা নগরে কর্মক্লান্ত মানুষের চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা থাকে। সিনেমা, থিয়েটার, খেলাধুলা প্রভৃতি বিনোদন কেন্দ্রমূলক কার্যকলাপ নগরের জীবনের মানুষকে প্রভাবিত করে, কিন্তু গ্রামে যে সুখ শান্তি সেটা পাওয়া যাবে না। অপরাধ বৃদ্ধি এটা খারাপ সাইড এফেক্ট বলা যায়। নগরের অপরাধের ঘটনা বেশি পরিলক্ষিত হয়, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা ও মারামারি ইত্যাদি। এসব ঘটনা শহরের নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে বলতে হবে। আচ্ছা, গ্রামের রাজনৈতিক সংগঠনও থাকে। নগরের নাগরিক সংগঠনগুলো খুব সক্রিয় থাকে, শহরে তো রাজনীতি হয় এই জন্য। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি ও কর্মকাণ্ড শহর থেকে পরিচালিত হয়। এছাড়া অন্যান্য সামাজিক সংগঠনগুলো নানা ধরনের সাংস্কৃতিক ও লোক ঐতিহ্যের মেলার আয়োজন করে, যা নগরের জীবনকে আনন্দময় করে ওঠে বা কি বলে নাম করা হয়ে ওঠে শহর। এতক্ষণ জানলাম আমরা পরিকল্পিত নগর বা ভালো নগর। এখন সমস্যাগুলো তো জানতে হয়, নগরের প্রভাব তো জানলাম, সমস্যাটা মেইন সমস্যাগুলো। আচ্ছা, সেটাই আসি। অপরিকল্পিত নগরায়নে সৃষ্ট সমস্যা বিশ্বের বিভিন্ন দেশে অপরিকল্পিত নগরায়ন পরিবেশের উপর নানাবিধ সমস্যার সৃষ্টি করে এবং এর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ শিল্পোন্নত নয়, তবে শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। নগরায়ন বেশ দ্রুত গতিতে এড়িয়ে চলেছে, তবে সব নগরের বৃদ্ধি সমানভাবে হচ্ছে না। বড় নগরের বৃদ্ধির গতি ব্যাপক, কেননা সেখানে শিল্প কারখানা, অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারি প্রশাসন, সার্ভিস সেক্টর প্রভৃতি ব্যাপকভাবে বিকশিত। এখানে আরেকটা এমসিকিউ আসতে পারে, অধ্যায় থেকে এমসিকিউ কম। বিশ্বের জনসংখ্যার প্রায় কত শতাংশ শহরে বসবাস করে? আমরা বলতে পারি বিশ্বের জনসংখ্যার প্রায় 40% শহরে বসবাস করে আর 60% গ্রাম। বিকজ অফ গ্রাম বড়, শহর ছোট, বাট তবু শহরে অনেক মানুষ বসবাস করে, কারণ শহরের ঘনত্ব খুব কম থাকে। তাহলে আমরা কি জানলাম? শহরে 40% মানুষ বসবাস করে। তুলনামূলকভাবে যদিও শহরবাসীর সংখ্যা বাংলাদেশে কম, কিন্তু বর্তমান সময়ে এই হার দিন দিন বেড়েই চলেছে। অপরিকল্পিত নগরায়নের সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ পরিবেশগত সমস্যার মধ্যে রয়েছে কৃষি জমি কমে যাওয়া, খাবার পানি ও উপযুক্ত পানি নিষ্কাশনের সংকট, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা, পরিবহন যানজট সংকট, বাসস্থানের অভাব ও বস্তির সৃষ্টি, পানি, বায়ু, মাটি ও শব্দ দূষণ, খোলা জায়গা ও বিনোদন ব্যবস্থার অভাব।
বাংলাদেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ প্রায় 0.05 হেক্টর। মোস্ট 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 ইম্পর্টেন্ট। বাংলাদেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ কত? 0.05 হেক্টর। শহরগুলোতে সাধারণত ভালো উর্বর শক্তি জমি উপর গড়ে ওঠে এবং ক্রমে কৃষি জমি অধিকাংশ গ্রাস হয়ে ওঠে আর কি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 লক্ষ অধিবাসী অধ্যুষিত একটি শহরে প্রতিদিন, আচ্ছা এটা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রায় 10 লক্ষ অধিবাসীর জন্য প্রতিদিন 1,37,36,263 গ্যালন পানি প্রয়োজন। মানে 1,37,36,233 গ্যালন পানি প্রয়োজন। একমাত্র ঢাকা শহর বা ঢাকা মহানগরীতে বর্তমানে প্রতিদিন 28.5 কোটি গ্যালন প্রয়োজন। ওয়াসা কর্তৃক সরবরাহ ক্ষমতা হচ্ছে 18 কোটি গ্যালন। এর মধ্যে অপচয় হয় এবং অপব্যবহারও হয় প্রায় 3.5 কোটি। এই কারণে মোট ঘাটতি প্রায় 15 কোটি গ্যালনের উপর। শুষ্ক মৌসুমে শহরে পানি সংকট বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বিভিন্ন কাজের জন্য একজন মানুষের গড়ে দৈনিক কয় গ্যালন পানি প্রয়োজন হতে পারে? 7 গ্যালন। কিন্তু দেশ শহরবাসী গড়পড়তা এর অর্ধেকও পানি পায় না। ঢাকা ওয়াসা বুড়িগঙ্গা নদীর পানি চাঁদনী ঘাট থেকে আহরণ করে পরিশোধন ও বিতরণ করে থাকেন। এক্ষেত্রে মেঘনা ও যমুনা নদীর পানি ব্যবহার জরুরি। তবে ঢাকা শহরে দিনে গড়পড়তা কত টন বজ্র নিচু খোলা জায়গায় ফেলা হয় জানি? প্রায় 900 টন বর্জ্য শহরের নিচু খোলা জায়গায় ফেলা হয় নদী নালাতে। এসব বর্জ্যের তীব্র দুর্গন্ধ ও চোয়ারি ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠ পানিকে দূষিত করে থাকে। অনেক বস্তি এলাকায় লোকজন এসব পানি ব্যবহার করে থাকে, যার কারণে চর্মরোগ সহ টাইফয়েড, ম্যালেরিয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব ঘটে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও অন্যান্য বিভাগীয় শহরগুলোতে এই অবস্থা একই থাকে। ক্রমবর্ধমান যানবাহন প্রতি নগরীর লক্ষণীয় যানবাহনের ধোঁয়ার সঙ্গে সঙ্গে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, সীসা, অ্যাসবেস্টস, পারদ, নিকেল, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি বিষাক্ত পদার্থ ভেসে বেড়ায়। এর কারণে হাঁপানি, সর্দি, কাশি ও অন্যান্য অ্যালার্জিজনিত রোগ হয়। অপরিকল্পিত নগরায়ন বাসস্থানে তীব্র সংকট সৃষ্টি করে। গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষের আগমনের ফলে সৃষ্টি হচ্ছে বস্তি। এর কারণে সৃষ্টি হয় দূষিত পরিবেশ এবং ক্রমান্বয়ে ব্যাপক এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান, চিত্ত বিনোদন ব্যবস্থা, সহজলভ্য জ্বালানি, হাট বাজার ইত্যাদি নগরায়নের আবশ্যকীয় উপাদান। ক্রমবর্ধমান নগরীবাসীর জন্য তাৎক্ষণিক ভিত্তিতে এসবের ব্যবস্থা করা দুরূহ ব্যাপার। তাছাড়া পরিকল্পনাহীন ব্যবস্থা ও দুর্বল অর্থনীতির কারণে পরিকল্পিত নগরায়ন গড়ে তোলা আরো কঠিন। তো আমরা এতক্ষণে বেসিক সম্পর্কে জেনেছি। এইটুকুই আমাদের রয়েছে এই অধ্যায়ে, খুবই সহজ। এখন আমাদের কাজ কি? অধ্যায় তো পড়া শেষ, অধ্যায় আবার 2x স্পিডে দেখবো, শেষ। তারপরে অধ্যায়ের যত সংক্ষিপ্ত আছে চ্যাটজিপিটি থেকে সেটা পড়বো। মানে অধ্যায়ের যত প্রশ্ন আছে বিগত বোর্ডে সেগুলো সংগ্রহ করে পড়বো, সংক্ষিপ্ত কিন্তু। এক কথায় উত্তর আমরা বই পড়লে পেরে যাব, এমসিকিউ বই পড়লে পেরে যাব। আর সৃজনশীলের ক্ষেত্রে 5-10 রকমের সৃজনশীল, অর্থাৎ পাঞ্জেরির পিছনে যেরকম থাকে ওই 5-10 রকমের ব্যাখ্যা জেনে গেলে এনাফ, মোর দেন এনাফ এফসিসির জন্য। টাটা।